আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে। আজকে আমরা প্রজনন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রজনন ইংলিশে বলা হয় রিপ্রোডাকশন। প্রজনন আছে বলেই পৃথিবী টিকে আছে। প্রজনন আছে বলেই পৃথিবীতে যত জীব, সে জীবগুলা বংশবৃদ্ধি করতে পারছে। আসলে প্রজনন জিনিসটা কি? প্রজনন হলো একটা জীব থেকে আরেকটা জীবের জন্মলাভ। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পরবর্তী সময় থেকে প্রত্যেকটা জীব চেয়েছে তার প্রতিরূপ তৈরি করতে। তো এই প্রতিরূপ তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই হলো প্রজনন। আসলে প্রজননের সংজ্ঞা যদি বলি, তাহলে এটা একটি জটিল প্রক্রিয়া। জটিল কেন? একটু পরে আমি এর গল্প শোনাবো। তো প্রজনন কাকে বলে? যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বা রিপ্রোডাকশন বলে। এটা একটা জটিল প্রক্রিয়া। কেন? কারণ আমরা খুব সচরাচর মনে করি যে একটা জীব থেকে খুব সহজেই আরেকটা জীবের জন্ম হয় বা বাচ্চা জন্ম দেয়। আসলে এই বাচ্চা জন্ম দেওয়ার যে প্রসেসটা, সেটা অনেক কঠিন, অনেক জটিল একটা বিষয়। আমরা যদি আমাদের কথাই ভাবি, আমরা জানি একটি পুরুষ এবং একটি মহিলার সংমিশ্রণের ফলেই একটা নতুন শিশু বা নবজাতকের জন্ম লাভ করে। তো খুবই সহজ মনে হয় যে বিয়ে হলো, তারপরে বাচ্চা জন্ম নিল, এরকম বিষয়টা না। আমরা জানি যে পুরুষের যে শুক্রাণু আছে, শুক্রাণুর সাথে যখন নারীর ডিম্বাণুর মিলন হয়, তখন নিষেক হয় এবং সেখান থেকেই একটা নবজাতকের কিন্তু জন্মলাভ হয়। তো এই যে শুক্রাণু, এই শুক্রাণুর কথা যদি আমি বলি, তাহলে এক ফোঁটা বীর্যের মধ্যেই প্রায় 40 কোটি শুক্রাণু থাকে। তাহলে এখন ভাবো যে 40 কোটি শুক্রাণুর মধ্যে একটা নবজাতক, তোমার আমার মতো একটা মানুষের জন্ম হবে। একটা বাচ্চা কিভাবে জন্মলাভ করে, এই যে প্রক্রিয়াটা, এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। এটা আমরা পরবর্তীতে জানবো। আরো কিছু উদাহরণ আমরা বলতে পারি। পৃথিবীতে প্রত্যেকটা জীব কিন্তু চাই প্রজনন করতে। সে যদি মারাও যায়, তাও চাই প্রজনন করতে। এরকম আমরা অনেক জীবের মধ্যে দেখতে পাই। তাদের মধ্যে মৌমাছি। মৌমাছির ক্ষেত্রে আহ, সবাই তোমরা অনেকে জানো হয়তো যে মৌমাছির যে রানী থাকে, সে রানীকে ঘিরে বাকি সৈনিকগুলা কাজ করে। এবং মজার বিষয় হলো, তাদের মধ্যে প্রজননের যখন সময় হয়, তখন ওই সৈনিকের মধ্যে যে কোনো একজন নারী সেই কাঙ্ক্ষিত নারীর সাথে মিলনের সুযোগ পায়। এবং যখনই মিলন হয়, তখনই সাথে সাথে সে পুরুষ মৌমাছিটা মারা যায়। সো পুরুষ মৌমাছিটা জানে যে সে মারা যাবে, কিন্তু তারপরেও সে চায় তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করতে, তার বাচ্চা কাচ্চাকে জন্ম দিতে। তাই প্রজনন করে। কি মজার একটা বিষয়! আরও এরকম প্রজননের অনেক উদাহরণ আছে। তার মধ্যে আমরা যদি খেয়াল করি মাকড়সার দিকে, তো মাকড়সার মধ্যেও এই প্রজননের একটা সুন্দর বৈশিষ্ট্য ফুটে ওঠে। কিভাবে? মাকড়সা যখন বাচ্চাকে জন্ম দেয়, মাকড়সার দেখবা যে মৃত মাকড়সা কিন্তু আমরা কোনো একটা লুকায়িত স্থানে পাওয়া যায়। যেমন ভ্যান্টিলিভার, বাসার ভ্যান্টিলিভার বা বিভিন্ন ধরনের আঙিনার আশেপাশে এই মৃত মাকড়সা খুঁজে পাওয়া যায়। এর কারণটা কি? এর কারণটা হলো, মা মাকড়সাটা যখন প্রেগনেন্ট হয়, যখন সে বাচ্চা দেওয়ার সময় হয়ে ওঠে, তখন তার নিচের পেটের অংশেই তার হচ্ছে জাল দিয়ে সেই ডিমগুলাকে সুরক্ষিত রাখে। এবং যখন বাচ্চা ফোটার সময় হয়, তখন সে নিরাপদ স্থানে চলে যায়। এবং নিরাপদ স্থানে যায় যাতে তার বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয়। বাইরের কোনো আক্রমণ থেকে যেন সে বাচ্চাগুলো সুরক্ষিত থাকে। তাই সে নিরাপদ স্থানে যাওয়ার পরে সে খাদ্যের অভাবে সে সেখানে মারা যায়। এবং যখন বাচ্চাগুলো ফুটে বের হয়, তখন সে বাচ্চাগুলা তাকেই খায়। প্রকৃতির কি নির্মম পরিহাস যে মা মাকড়সাকে তার বাচ্চারা খাচ্ছে। এবং তারপরে সে মা মাকড়সাকে খাওয়ার পরে বাচ্চাগুলো যখন একটু পুষ্ট হয়, তখন সেখান থেকে বেরিয়ে যায়। সো দেখো, একটা জীব তার জীবন স্যাক্রিফাইস করে তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। পৃথিবীতে প্রত্যেকটা জীবের মধ্যেই এই মায়াটা আছে। আর এই মায়াটা আসলে আমাদের প্রজননের জন্য। পৃথিবীতে প্রত্যেকটা জীব প্রজনন করতে চায়, আমিও চাই, তুমিও চাই, প্রত্যেকটা জীব। এর ফলে কিন্তু বংশবৃদ্ধিটা হচ্ছে। আমরা আরো কিছু উদাহরণের কথা বলতে পারি, যেমন স্যামন মাছ। স্যামন মাছের নাম অনেকে শুনেছ, যে স্যামন মাছ হলো সামুদ্রিক প্রাণী। তবে সামুদ্রিক প্রাণী হলেও তাদের যখন মানে ডিমকে ফার্টিলাইজ করার জন্য, বাচ্চা তৈরি করার জন্য পানির একটা স্রোত দরকার।
পানির স্রোতে ডিমগুলো বেশি ফার্টিলাইজ হয়, বেশি ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা বেশি থাকে। এ কারণে কিন্তু আমরা হ্যাচারি বা বিভিন্ন ধরনের কৃত্রিম যে মৎস্য কেন্দ্রগুলো আছে সেগুলাতে কিন্তু বাচ্চা ফোটানোর সময় দেখি যে তারা একটা পানির ফ্লো চার্ট তৈরি করে দেয়, মানে একটা স্রোতযুক্ত পানি তৈরি করে দেয়। যত একটা নির্দিষ্ট মানের স্রোতে ডিমগুলা বেশি ভালো ফোটে। তো দ্যাটস ওয়াই সেই স্যামন মাছগুলা আল্লাহ তালার কি অশেষ সৃষ্টি যে তারা সমুদ্র থেকে নদীর দিকে যায় এবং নদীর যে স্রোত আছে সেই স্রোতটাকে কাজে লাগাতে চায় এবং সে সমুদ্র থেকে একটা নতুন একটা বিশাল একটা যাত্রার মধ্য দিয়ে তারা কিন্তু সেই নদীর দিকে যায়। পুরুষ মাছগুলো অনেক সুন্দর হয়, ছেলে মাছগুলো লাল হয়, আর মেয়ে মাছগুলা অতটাও সুন্দর হয় না, কিউট হয় না। তো তারা যখন ওই নদীর দিকে যায় তখন তাদের মধ্যে যখন ডিম পাড়ার সময় হয় বা প্রজননের সময় হয় সাথে সাথে কিন্তু মাছগুলো মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণের সাথে সাথে দেখো প্রকৃতিটাকে কত সুন্দরভাবে সৃষ্টিকর্তা সাজিয়ে দিয়েছে। সে সময় কিন্তু গ্রিসলি ভাল্লুকের আবার খাদ্য গ্রহণের সময় থাকে এবং গ্রিসলি ভাল্লুকগুলা কি করে প্রচুর পরিমাণে খাবার খায় এবং শীত ঘুমে চলে যায় এবং মাছগুলাও সেই সময় প্রজনন করে যে সময়ে ভাল্লুকগুলা শীত ঘুমে যায়। সো মাছগুলো যখন মারা যায় তখন গ্রিসলি ভাল্লুকগুলা তাদেরকে খায়। তো বাস্তুতন্ত্রের ইকোসিস্টেমের যে মেন সেই মেনটেনটা সুন্দরভাবে সজ্জিত থাকে এবং এই যে জীব তারা জানতো যে তারা যখন প্রজনন করবে তখনই তারা মারা যাবে, কিন্তু তারপরেও এই জীবটা কি করতে চাইবে, প্রজনন করতে চাইবে। অর্থাৎ আমরা যদি মেনেই নিই তাহলে পৃথিবীর প্রতিটা জীব চায় প্রজনন করতে, আর এই প্রজনন একটা জটিল প্রক্রিয়া। আমি আসলে প্রজনন নিয়ে তেমন কিছু পড়ালাম না, আজকে শুধুমাত্র প্রজনন নিয়ে একটু গল্প বললাম। তো নিশ্চয় মনে থাকবে। আবারও বলি, তাহলে প্রজনন কি? প্রজনন হলো একটা কি সহজ প্রক্রিয়া না জটিল প্রক্রিয়া? অবশ্যই অবশ্যই কি একটা জটিল প্রক্রিয়া। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে এবং প্রজনন সম্পর্কিত আরো অনেক তথ্য নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। যদি ক্লাস মানে আমার কথাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।